বাংলার ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৩৪ লক্ষ ভোটার। এসআইআর শুরুর পর বাংলায় একাধিক জায়গায় ভুতুড়ে ভোটার, মৃত ভোটার কিংবা অ্যাবসেন্ট ভোটার নিয়ে ভুরি ভুরি অভিযোগ আসতে শুরু করে এবং এরপর নির্বাচন কমিশন বাংলার নির্বাচনী আধিকারিককে আধার কার্ডের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে কথা বলতে বলেন এবং আধারের পক্ষ থেকে এবার নির্বাচন কমিশনকে যে তথ্য তুলে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ৩৪ লক্ষ আধার কার্ডকে তারা বাতিল করেছে। অর্থাৎ ভোটার তালিকা থেকে এখনই ৩৪ লক্ষ নাগরিকের নাম কিন্তু বাদ পড়ে গেল। সেখানে তথ্যে বলা হচ্ছে যে এরকমও মানুষ আছেন যারা মৃত কিন্তু আধার কার্ড যাদের ছিল না, এই সংখ্যাটাও কিন্তু ১৩ লক্ষ। অর্থাৎ সব মিলিয়ে এসআইআর এর প্রথম সপ্তাহের মধ্যেই বড় সড়ো ঘোষণা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এসছে। এবার এই এসআইআর কে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই উত্তাল। আপনারা জানেন দিল্লি যে বিস্ফোরণ হয়েছে সেখানে বাংলার নাম কিন্তু জড়িয়ে গেছে। এই মুহূর্তে এনআইএ এর একাধিক তদন্তকারী অফিসার মুর্শিদাবাদে এসে বিভিন্ন পরিযায়ী শ্রমিককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছেন। প্রধান এক অভিযুক্তর ফোন থেকে যান নাকি বাংলার এই পরিযায়ী শ্রমিকের নাম্বার পাওয়া গেছে এবং দুজনের মধ্যে কোনো কথোপকথন হয়েছে এবং তার সূত্র ধরেই এনআইএর অফিসাররা বর্তমানে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে কিন্তু এক পরিযায়ী শ্রমিককে জিজ্ঞাসাবাদ করতে এসছেন, যার নাম মইনুল হাসান। এবার এই মইনুল হাসান সত্যি বিস্ফোরণ বা এই দিল্লি কাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা তো তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এই মইনুল হাসান যে বাংলার মানুষ তা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখুন, প্রথমত বাংলার নাম শেষ কয়েক মাস ধরেই বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে কিন্তু ধারাবাহিকভাবে যুক্ত হয়ে যাচ্ছে। বেশি পিছনে যাওয়ার দরকার নেই। ৩১শে ডিসেম্বর ২০২৪ সে সময় বাংলাতে আরো দুজনের এমন অস্তিত্ব পাওয়া গেছিল যে তারা সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিলেন। খাদরাদির ভাই এবং তার সঙ্গে সহযোগী হিসাবে মুস্তাকিম, তারা কিন্তু দুজন পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন এবং কাচের মিস্ত্রি হয়ে অন্য রাজ্যে গিয়ে জঙ্গি বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয়ে গেছিলেন। এরা দুজনই ছিলেন ভোলা গ্রামের বাসিন্দা। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই মুস্তাকিম নামক ব্যক্তিটি বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা ছিলেন এবং ১০ বছর আগে ভারতে আসেন এবং বর্তমানে মুর্শিদাবাদের বাসিন্দা হয়ে উঠেছিলেন। তদন্তকারী অফিসাররা দেখেন তার যে ভোটার কার্ড তা নওদা এবং হরিহরপাড়া দু জায়গাতেই কিন্তু আছে। এরপরেও যদি ফেরেন ১০ই মে ২০২৫ বাংলা থেকেই মানে বীরভূম থেকে দুজন ফের পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করা হয় যারা সরাসরি লস্করি তৈবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা কিন্তু বাংলাদেশের সংগঠন জামাতিল মুজাহিদ্দিনের সঙ্গে একাধিক কার্যকলাপ কিন্তু করেছিলেন। তাদের নাম আজমল হোসেন এবং সাহেল আলী, দুজনেরই বয়স কিন্তু ২৮। অজিত দোভাল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এই মুহূর্তে মালদা, বীরভূম, সাউথ পরগনা বা মুর্শিদাবাদের মতো জায়গায় জঙ্গি কার্যকলাপ বাড়ছে এবং একাধিক জায়গায় অনুপ্রবেশকারী সমস্যা যেভাবে বেড়েছে তাতে কিন্তু জাতীয় সুরক্ষার প্রশ্নে সরাসরি এক বড় সড় থ্রেট আসতে শুরু করেছে। এবার এসআইআর এর সঙ্গে এই ঘটনাগুলো আপনারা কিভাবে ম্যাচ আপ করতে পারেন? দেখুন, প্রথমত আমাদের দেশের ভোটার কারা তা জানার অধিকার সমস্ত ভারতীয়দেরই আছে এবং এই কাজের জন্য নিযুক্ত কিন্তু নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন। এই যে পার্টিকুলার একটি ঘটনার কথা বললাম সেখানে পরিষ্কার বলা হচ্ছে এক ব্যক্তি ১০ বছর আগে বাংলাতে আসেন, মুর্শিদাবাদের বাসিন্দা হয়ে যান এবং দু জায়গায় বর্তমানে ভোটার লিস্টে নাম আছে এবং ১০ বছর আগে একজন এদেশে আসছেন অথচ ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছেন, তার কোনো তথ্য নির্বাচন কমিশনের কাছে থাকবে না তা তো হতে পারে না। আজকে বর্তমানে এসআইআর কে কেন্দ্র করে রাজ্য ও রাজনীতি যেভাবে উত্তাল হচ্ছে, বিশ্বাস করুন সিরিয়াসলি যারা দেশের বিভিন্ন খবর নিয়ে চর্চা করে তাদের কাছে আতঙ্কের বিষয়, কারণ এই এসআইআর কোনোভাবেই ভোট ব্যাংকের রাজনীতি করার উপাদান নয়। কিন্তু বাংলার দুই দল আমরা দেখতে পাচ্ছি, এক দল এসআইআর কে সরাসরি সমর্থন করছে এবং অন্য দল এসআইআর এর বিরোধিতা করছে, কিন্তু কিসের জন্য বিরোধিতা তার সপক্ষে কোনো যুক্তি আমার অন্তত বোধগম্য হচ্ছে না। ১৯৫১ সাল থেকে ২০০৪ এই সময়টার মধ্যে মোট ৮ বার এসআইআর হয়েছে আমাদের দেশে এবং সংবিধানের ৩২৬ ধারায় স্পষ্ট বলা হয়েছে যে নির্বাচন কমিশন চাইলেই এই ভোটার কার্ড সংশোধন করতে পারে এবং এটি জনসংখ্যা বা জনগণনার একটি পার্ট। নিয়ম মতো প্রতি বছরই ভোটের আগে এই ভোটার কার্ড সংশোধন করা উচিত এবং করা যায়ও,
কিন্তু আমাদের 130 কোটি দেশের প্রতি বছর করাটা কিন্তু একটু টাফ। তাই নির্বাচন কমিশন নিজের সুবিধা মতো এই ভোটার কার্ড সংশোধন করতে পারে, যা 2002 সালে শেষবার বাংলায় হয়েছে, তারপরে কিন্তু 2025-এ এসে হচ্ছে। এই সহজ সরল প্রসেসটি আমরা কিন্তু মেনে নিতে পারছি না। দেখুন, লাস্ট এসআইআর হয় 2002 সালে, এবং 2002 থেকে 2004-এর মধ্যে নির্বাচন কমিশন ভারতের বহু রাজ্যে, মানে প্রায় সব রাজ্যেই কিন্তু এসআইআর করা কমপ্লিট করেছিলেন। নির্বাচনী যে আমাদের যে তালিকা, ভোটাধিকার প্রয়োগ করার যে তালিকা, তা কিন্তু সংশোধন করা হয়েছিল। এবার বিষয় হলো, এই এসআইআর কে নিয়ে ভয় দেখানোর খেলাটা কিসের জন্য? পরিষ্কার মনে হচ্ছে যে জাতীয় সুরক্ষার কথা না ভেবে আমরা শুধুমাত্র সস্তা রাজনীতিতে নিমজ্জিত হয়ে গেছি। দেখুন, অনেক প্রশ্ন এসআইআর কে কেন্দ্র করে কিন্তু উঠতে শুরু করেছে। এবার ধরুন আপনার নাম 2002 এই তালিকায় নেই, কিন্তু কোনো না কোনোভাবে আপনার বাবা কিংবা মা, তাদের নাম তো থাকবে। বা ভারতের কোনো না কোনো জায়গায় 2002-এর আগে যদি আপনি ভারতে থাকেন, তাহলে তো আপনার বাবা বা মায়ের কোনো না কোনো তথ্য থাকবে। ফলে 2002 সালে যদি আপনার বাবা বা মা কারোর নাম থাকে, তাহলে অটোমেটিকলি আপনার নাম উঠে যাবে যদি আপনার বয়স 18 হয়। এবং শিক্ষিত মানুষদের আমার বিশ্বাস, যারা 2002-এর পর 18 বছর হয়েছে, তারা সচেতনভাবেই নাম তুলে নিয়েছেন, ফলে তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবার প্রশ্ন হলো, যাদের নাম 2002-এ নেই, তারা কি করবে? তারা খুব সহজ ব্যাপার, সিএ এর আবেদন করবে, ভারতীয় নাগরিকত্বের আবেদন করবে, এবং তারা অটোমেটিকলি এই প্রসেসে নাম তুলতে পারবে। ফলে এর পিছনে কোনো রকেট সায়েন্স লাগে না এই পুরো বিষয়টিকে বুঝতে। এটি একটি সহজ সরল বিষয়। এবং এই 2002 সালের পর যাদের নাম নেই, তাদের জন্য নির্বাচন কমিশন 11টি ডকুমেন্ট রেখেছে, যার যে কোনো একটি যদি আপনি ডকুমেন্ট দেন, তাহলেই কিন্তু আপনার নাম খুব সহজেই ভোটার তালিকায় কিন্তু উঠে যাবে। এবার বিষয় হলো, মতুয়া সম্প্রদায়কে নিয়ে একটু রাজনীতি অনেকটা বেশি হচ্ছে। দেখুন, মতুয়া সম্প্রদায়ের একটা ইতিহাস আছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ কিছুটা বাংলাদেশ থেকে এসছেন, এটা বাস্তব। কিন্তু এই মতুয়া সম্প্রদায়কে ভয় দেখিয়ে দেওয়া হয়েছে যে যদি এসআইআর হয়, তাহলে ভোটার কার্ড সংশোধন হয়ে তোমাদেরকে দেশ ছাড়া হতে হবে। আসলে বিষয়টা সেটা নয়। যাদের নাম এই ভোটার তালিকায় নেই, তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছে আপনারা সিএ এর আবেদন করতে পারেন, এবং সিএ এর আওতায় যদি আবেদন করেন, তাহলে অটোমেটিকলি ভারতীয় সংবিধান অনুযায়ী আপনাকে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হবে। এবার সিএ এর আবেদন কারা করতে পারবেন? দেখুন, এর পিছনে একটি ইতিহাস আছে। 1946 এবং 47 সালে যখন দেশভাগ হয়েছিল, তখন ধর্মের ভিত্তিতে কিন্তু দেশভাগটি হয়। একদিকে মুসলিমরা ছিলেন এবং অন্যদিকে হিন্দু সহ আরো 4টি ধর্মের মানুষরা ছিলেন। তাদেরকে বলা হয়েছিল আপনারা ভারতে এখন আসতে পারেন, যদি আপনারা এই মুহূর্তে না আসেন, কোনো না কোনো সময় ভারতে আপনাদের জন্য আসার দরজা কিন্তু খোলা। সে সময় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক এই ধর্মগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ মুসলিম ধর্মের বাইরে যে সকল ধর্ম আছে, তারা যে কোনো সময় ভারতের নাগরিক হতে পারেন। এই রকম একটি কথা কিন্তু 1947 সালে দেশ বিভাজনের আগে হয়, এবং ভারত কিন্তু তাদেরকে কমিট করে যে যখন তারা ভারতবর্ষে আসবেন, তাদেরকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এইবার সিএ এর আবেদন তো সেটাই বলছে যে যদি আপনি ভারতে আসতে চান, ভারতের নাগরিকত্ব চান, বা আপনি যদি মুসলিম ছাড়া বাকি 4টে ধর্মের মানুষ হন, তাহলে যে কোনোভাবে 31শে ডিসেম্বর 2024-এর আগে যদি ভারতে আসেন, তাহলে আপনি সিএ এর আওতায় আবেদন করতে পারবেন। প্রসেস আছে কিছু, আপনাকে প্রমাণ দেখাতে হবে আপনি কোথা থেকে এসেছেন, কিভাবে ভারতে এলেন। অটোমেটিকলি আপনি এই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, ভারতীয় নাগরিক হয়ে যাবেন। এটা তো সহজ বিষয়। এর মানে এটা নয় যে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে দেশ ছাড়া করে দেওয়া হবে। ফলে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো জায়গা নেই। পাশাপাশি এইখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মুসলিমদের কি ভারত ছাড়া করা হবে? এক কথায় উত্তর যদি দেওয়া হয়, তা হলো না। মুসলমানদের কেন ভারত ছাড়া করা হবে? যারা 1947-এর পরে যে সকল মুসলমান ভারতে থেকে গেছেন বা ভারতবর্ষের নাগরিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের তো অন্য দেশে যাওয়ার কোনো প্রশ্ন আসছেই না। প্রশ্ন কোথায় আসছে? যখন বাংলাদেশ থেকে কিছু মুসলমান অসৎ উদ্দেশ্যে আমাদের এই দেশে আসছেন, প্রশ্নটা কিন্তু সেখানেই আসছে। তারাও কিন্তু সিএ এর আবেদন করতে পারে, কিন্তু তাদেরকে কিছু ক্ষেত্রে পারমিশন নিতে হবে যে আপনি কিসের জন্য ভারতে এসছেন, পড়াশোনা করতে এসছেন, কোনো সৎ কাজে এসছেন, বা এমন কোনো কাজ যা ভারতে থেকে আপনারা করতে চান। ফলে এই সংক্রান্ত একটা সহজ পারমিশন আপনাদেরকে নিতে হবে। এর মানে এটা নয় আপনাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে।
অর্থাৎ আমি সহজভাবে বললাম, আমি বেশি গভীরে গেলাম না। আপনারা যদি চান আমি আরো গভীরে গিয়ে ভিডিও বানাতে পারি, কিন্তু যাদের কাছে কোনো 2002 সালের পর কোনো ডকুমেন্ট নেই, তারা যে দেশ ছেড়ে চলে যেতে হবে, এই যে প্রচার করা হচ্ছে, এটা তো ভুল। অনেকের অনেক কারণে ডকুমেন্ট নাও থাকতে পারে। এর জন্য বিএলও আছে, নির্বাচন কমিশন আছে। আপনারা যদি নির্বাচন কমিশনকে ভরসা নাও করেন, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। ফলে আলটিমেটলি ভোটার কার্ড সংশোধন করাটা যেমন প্রয়োজন, আপনারা চাইলে আপনাদের নামও ভোটার তালিকায় উঠবে, সেটাও প্রয়োজন। এবং এর জন্য তো নির্বাচন কমিশন সিএএ, সংবিধান প্রদত্ত একটি আইন মার্কেটে ইন্ট্রোডিউস করেছে। আপনারা সেটাতেও অ্যাপ্লাই করতে পারেন এবং খুব সহজে ভারতের নাগরিক হয়ে যেতে পারেন। ফলে এর ভিতরে এত আতঙ্কের কি আছে আমি সত্যি জানি না। আতঙ্ক তাদের পাওয়া উচিত যারা অবৈধভাবে দিনের পর দিন জঙ্গি কার্যকলাপ করার জন্য ভারতবর্ষে থেকে গেছেন, যার একটি উদাহরণ মুর্শিদাবাদে আমরা দেখছি, কখনো বীরভূম দেখেছি, কখনো অজিত দোভালের রিপোর্টে দেখেছি। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।